Assalamu alaikum, my dear students. How are you all? Hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah, by the grace of Almighty. Dear students, we are detached from each other. We are not able to take classes in a gathered classroom, but we are trying our level best to take classes regularly, virtually, or by distance learning. We are trying to give you some more pleasant classes. Dear students, for your better understanding, I would like to say in Bangla, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করছি ভালো আছো। গত ক্লাসে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম। সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অর্থের উপর, অ্যাকর্ডিং টু মিনিং, কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং, আর একটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সেস sentence according to structure. In my previous class, I discussed kinds of sentences according to meaning. But today, I would like to discuss kinds of sentences according to structure. প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি সেন্টেন্স কাকে বলে সেটাও বলেছিলাম। এখানে আমি আবার একটু রিভিশনে যেতে চাই। একটু খেয়াল করে দেখো, a sentence is a group of words expressing a complete sense or meaning. What is sentence? সেন্টেন্সটা আসলে কি? বাক্যটা আসলে কি? বাক্য হচ্ছে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে, পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটা একটা সম্পূর্ণ অর্থ থাকতে হবে। গত ক্লাসে আমি সেটা করে দেখিয়ে দিয়েছিলাম সেন্টেন্স দিয়ে। তো যে কথাটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং একটা কমপ্লিট সেন্স এক্সপ্রেস করবে, একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, যদিও একটা ওয়ার্ড দিয়ে একটা ভার্ব দিয়ে অনেক সময় সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তারপর আমরা সাধারণত সেটা ব্যবহার করি না খুব বেশি, আমাদেরকে বিভিন্নভাবে সেন্টেন্স লিখতে হয়। তো সেন্টেন্সটা কি? সেটা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি, যেটা অবশ্যই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। গত ক্লাসে আমরা যে অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্স ভাগ করেছিলাম, সেটা ছিল 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, যেটা দিয়ে বর্ণনা বোঝায়। একটা ছিল ইন্টারোগেটিভ, যেটা দিয়ে সাধারণত প্রশ্ন জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে ইম্পারেটিভ, যেটা দিয়ে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয়। একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে সাধারণত প্রার্থনা করা হয়। এবং সর্বশেষ যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা দিয়ে আমরা আমাদের ইমোশন এক্সপ্রেস করি। আমাদের যে ইমোশন, যেগুলো ইমোশন, যেমন আমাদের আনন্দ এবং দুঃখের যে আবেগ, সেগুলো আমরা প্রকাশ করি কি কোন সেন্টেন্স ইউজ করে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করে। তো আজকে যে সেন্টেন্স, সেটা হচ্ছে গঠনের উপর ভিত্তি করে ভাগ করা। এখানে দেয়া আছে 3 ধরনের সেন্টেন্স। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমার বিশ্বাস তোমরা সবাই এই সেন্টেন্সের এই প্রকারভেদগুলো পড়ে এসেছো ক্লাস 9-10-এ, যেহেতু সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এভাবে ছিল অন্যান্য ভয়েসের সাথে, ন্যারেশনের সাথে বা ডিগ্রির সাথে। তো আজকে আমি তোমরা কিভাবে সিম্পল সেন্টেন্স কাকে বলে বা কিভাবে চিনবা, কমপ্লেক্স কিভাবে চিনবা, কম্পাউন্ড কিভাবে চিনবা, সেই বিষয়ে একটু আলোকপাত করব। প্রথমে একটু খেয়াল করো যে দ্য সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সটা আসলে কি। এখানে কি বলতেছে একটু খেয়াল করো। A simple sentence has one independent clause and no subordinate clause. তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকে? বলা হচ্ছে one independent clause and no subordinate clause, অর্থাৎ এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। যে ক্লজটি সম্পূর্ণ স্বাধীন অর্থ প্রকাশের ক্ষেত্রে, সে ধরনের একটি ক্লজ থাকবে, আর কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, নো সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যেই ক্লজটি অন্যের অধীনস্থ, এই ধরনের কোনো ক্লজ সিম্পল সেন্টেন্সে থাকবে না। এক্সাম্পল আমরা যদি দেখি, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। বাই ওয়ার্কিং হার্ড, দেখো এখানে এটা কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ হয়ে গেছে। এরপরে দেখো কমার পরে ইউ ক্যান শাইন ইন লাইফ, এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লজটা আসলে কি সেটা একটু আমি তোমাদের বলে রাখি মাঝখানে। সেটা হচ্ছে বাক্যাংশ বা বাক্য বলা যায় অনেকটা, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব অবশ্যই থাকবে, যদি না থাকে সেটা কখনো ক্লজ হবে না। যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ হয়। এটার আবার বিভিন্ন ধরনের ক্লজ আছে।
তো এখানে একটু খেয়াল করো, বাই ওয়ার্কিং হার্ড এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, কিন্তু পরের কমার পরে দেখো ইউ ক্যান শাইন ইন লাইফ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ক্যান শাইন। এটা হচ্ছে ক্লজ এবং এটা প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা যায়। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যেটা স্বাধীন, অর্থাৎ যেই ক্লজটা সম্পূর্ণ স্বাধীন, এটা অন্যের উপর নির্ভর না করেই এটার অর্থ প্রকাশ করতে পারে। এরপরে আমরা একটু আগে কম্পাউন্ড সেন্টেন্সের দিকে যাই। কম্পাউন্ড সেন্টেন্সেস টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কি বলা হচ্ছে, টু or more independent clauses but no subordinate, এখানেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ নাই। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সেও সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করা হচ্ছে না, আবার সিম্পল সেন্টেন্সেও তোমার সাবঅর্ডিনেট ক্লজ নাই। তাহলে আমরা যেটা পাচ্ছি, কম্পাউন্ডে দুটো ইন্ডিপেন্ডেন্ট অথবা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুগে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়, আর সিম্পলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুগে সিম্পল সেন্টেন্স গঠিত হয়। এখানে এবার আমরা একটু দেখি, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। একটু খেয়াল করো, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, এখানে ভার্ব আছে ওয়ার্ক, সাবজেক্ট আছে ইউ শুড ওয়ার্ক হার্ড, এভাবে থাকে সাধারণত। ওয়ার্ক হার্ড, ইউ ক্যান শাইন ইন লাইফ, এন্ড দিয়ে যুক্ত আছে, এরপরে দেখো সরি সাবজেক্ট আছে, ভার্ব আছে। দেখো ইউ ক্যান শাইন, আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও কিন্তু ভার্ব আছে, সাবজেক্টটা উজ্জ্বল আছে। এখানে আমরা যেটা করছিলাম, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখতে পাচ্ছি, আর সিম্পলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাচ্ছি, এবং কোনোটাতেই কম্পাউন্ড এবং সিম্পল কোনোটাতেই কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই বললেই চলে, নাই, অর্থাৎ এক কথায় নেই। কমপ্লেক্সটা কি আমরা এবার একটু দেখি। The complex sentence. A complex sentences consist of one independent clause and one or more subordinate clause. এখানে কি বলা হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এখানেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এরপরে বলা হচ্ছে ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, একটা বা তার বেশি কি থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তাহলে তিনটা সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিনটাতে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি। সিম্পল একটা, কমপ্লেক্স একটা, কম্পাউন্ডে দুটো। আবার কমপ্লেক্সে সিম্পল একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে থাকে কি, ওয়ান অর মোর, একটা অথবা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তার মানে এরা হচ্ছে কম্বিনেশন, the complex sentence is a combination of independent clause and subordinate clause. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যোগফল, দুটো থাকতে হয় এখানে। অর্থাৎ যেমন সাবঅর্ডিনেট ক্লজ থাকে তেমনই ইন্ডিপেন্ডেন্ট ক্লজও থাকে। যেমন এখানে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এই যে ক্লজের আগে ইফ একটা যুক্ত হয়েছে, ইফ, এটাকে ক্লজ মার্কারও বলে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এই ধরনের চিহ্ন, এখানে আরো অনেকগুলো চিহ্ন আছে, সেগুলো নিয়ে আমি পরে ক্লাসে আলোচনা করব অবশ্যই। ইফ এটা হচ্ছে ক্লজ মার্কার, ইফ যদি থাকে ক্লজের সাথে সেন্টেন্সের শুরুতে, তাহলে এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইউ ক্যান শাইন ইন লাইফ, খেয়াল করো এখানে তিনটাতে কিন্তু ইউ ক্যান শাইন ইন লাইফ, 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 তিনটা সেন্টেন্সে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে। সাথে এখানে ইফ ইউ, এখানে আছে ওয়ার্ক হার্ড, এখানে আছে ইউ ওয়ার্ক হার্ড বা ইউ শুড ওয়ার্ক হার্ড, এভাবে থাকতে পারে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে দেখো ইফ দ্বারা যুক্ত আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যখন দেখবা কোনো ক্লজের সাথে ইফ, অ্যাজ, সিন্স, বিকজ, ডব্লিউএস ওয়ার্ডগুলো, এই যে বিষয়গুলো যুক্ত থাকে, টিল, আনটিল, এই জাতীয় এগুলো যেগুলো যুক্ত থাকে, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, খেয়াল থাকবে। অর্থাৎ ইফ, অ্যাজ, সিন্স, বিকজ, তারপরে যে এখানে দেখা যাচ্ছে সু ডট দ্যাট, এখানে দেখা যাচ্ছে দো, অল দো, এগুলো যদি থাকে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এভাবে চিনতে পারবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজেই তোমরা চিনতে পারবা যদি সেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবং সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে চিনবা, ক্লজ মার্কার যেগুলো আছে, ইফ, দো, অল দো, অ্যাজ, সিন্স, বিকজ, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো,
এটা থাকলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে যুক্ত হয় সেটাও একটু আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে দেখো এখানে অ্যান্ড আছে, এরপরও অ্যান্ড আছে, এরপরে আছে কি বাট। কম্পাউন্ড সেন্টেন্স যে বিষয়গুলো দিয়ে যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, সো, আদারওয়াইজ। আবার বলছি, অ্যান্ড, বাট, অর, ফর, নর, ইয়েট, সো, আদারওয়াইজ, এগুলো এই শব্দগুলো দিয়ে, কনজাংশনগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত থাকে। আর সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবা সেটা তো অবশ্যই ক্লজ থাকবে একটা, মাস্ক এর আগে পরে যত কিছুই থাকুক ক্লজ কিন্তু থাকবে একটা, অর্থাৎ সাবজেক্ট একটা থাকবে, ভার্ব একটা থাকবে। তার মানে যেই সেন্টেন্সটা যত লম্বা হোক, অনেক বড় বড় সেন্টেন্স তোমরা দেখতে পারবা বিভিন্ন লেখালেখিতে, বিশেষ করে নিউজ পেপারে গেলে সেখানেও দেখতে পারবা বড় বড় সেন্টেন্স, কিন্তু সাবজেক্ট কয়টা? একটা। ভার্ব কয়টা? একটা। সিম্পল সেন্টেন্স, সিম্পল মানে করে ছোট এরকম না, সিম্পল সেন্টেন্স অনেক বড় হতে পারে কিন্তু সেখানে সাবজেক্ট থাকবে একটা, ভার্ব থাকবে একটা। আর দেখো এখানে এখানে সাবজেক্ট একটা, ভার্বও একটা। এখানেও দেখো সাবজেক্ট একটা, ভার্ব হচ্ছে একটা। সাবজেক্ট একটা দালুর, ভার্ব হচ্ছে একটা। এখানেও দেখো সাবজেক্ট একটা, ভার্ব একটা। সাবজেক্ট একটা, ভার্ব একটা। এইগুলো প্রত্যেকটাতে কিন্তু সাবজেক্ট দুটো, ভার্বও দুটো। ভালো করে খেয়াল করো, সাবজেক্ট দুটো, ভার্বও দুটো। তারপরে এই এরপরে কমপ্লেক্স সেন্টেন্স একটু খেয়াল করো, এখানেও সাবজেক্ট একটা, ভার্ব একটা, তারপর আবার সাবজেক্ট একটা, ভার্ব একটা। তার মানে সাবজেক্টও দুটো, ভার্বও দুটো। এখানেও সাবজেক্ট দুটো, ভার্বও দুটো। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো সেন্টেন্সে সাবজেক্ট থাকবে দুইটা, ভার্ব থাকবে দুটো। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কম্পাউন্ডে এন্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, সো, আদারওয়াইজ এগুলো থাকবে। আর কমপ্লেক্সে থাকবে if, as, since, because, so that, so that, that, though, although এই জাতীয় ক্লজ মার্কারগুলো। আর সিম্পলে তো সাবজেক্ট একটা, ভার্ব একটা, যত লম্বা সেন্টেন্সই হোক। কারণ আমরা এখানে একটু দেখো, এগুলো আমাদেরকে আবার করতে হবে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পড়ব, তখন আমরা এগুলো নিয়ে আবার কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে দেখো দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি। এখানে সাবজেক্ট দ্য লোড, ভার্ব ইজ, আর কোনো সাবজেক্ট নাই, আর কোনো ভার্ব নাই। এটা টু টু, এটাকে টু ডট টু বলি আমরা স্ট্রাকচারে। এখানে দেখো দ্য লোড ইজ ভেরি হেভি অ্যান্ড হি ক্যান নট ক্যারি, এখানে যুক্ত আছে অ্যান্ড দিয়ে। এখানে টুটা উঠে গেছে, প্রথম টু এর জন্য ভেরি বসছে, তারপরে টু এর জন্য অ্যান্ড বসছে, এবং হি ক্যান নট পুরো সেন্টেন্সটা নিয়ে আসা হয়েছে। এটা ছিল ইনফিনিটিভ, টু ক্যারি, টু ক্যারি ছিল ইনফিনিটিভ, এখানে হচ্ছে হি ক্যান নট ক্যারি। এরপরে দেখো দ্য লোড ইজ সো হেভি দ্যাট হি ক্যান নট ক্যারি, এখানে সাবজেক্ট ইজ সো, ট্রু এর জায়গায় এবং ভেরি এর জায়গায় ওখানে বসছে সো, এখানে বসছে দ্যাট, এবং হি ক্যান নট ক্যারি। সাবজেক্ট ক্যান নট, কুড নট বসে আর কি, এটা আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সে গেলে বুঝিয়ে দিব কিভাবে কি হয়। এরপর দেখো ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ। এখানে দেখো হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড ইন লাইফ, অলদো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ। তাহলে তিনটা সেন্টেন্স, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমরা তিনটা পড়ার পরে যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা, ভার্ব একটা। আবার বলছি, সাবজেক্ট একটা, ভার্ব একটা। কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। আর কমপ্লেক্স সেন্টেন্সে, সরি কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্টও দুটো, দুইটা, ভার্বও দুটো। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুটো, ভার্ব দুটো। খেয়াল থাকবে, কমপ্লেক্সেও সাবজেক্ট দুটো, ভার্ব দুটো, কম্পাউন্ডও সাবজেক্ট দুটো, ভার্ব দুটো, সিম্পলে সাবজেক্ট একটা, ভার্ব একটা। তাহলে সিম্পল সেন্টেন্স খুব সহজে চিনতে পারবা, যত লম্বাই হোক সাবজেক্ট একটা, ভার্ব একটা। কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে যে জায়গায় জটিলতা তৈরি হবে, দুটো সাবজেক্ট, দুটো ভার্ব। খেয়াল রাখতে হবে কম্পাউন্ডের দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট, যেগুলো সম্পূর্ণ স্বাধীন, আলাদা করে ফেললেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু কমপ্লেক্সে দুটো ক্লজ আলাদা করলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা থাকবে সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারলেও সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়। এবং এই সাবঅর্ডিনেট ক্লজগুলো চেনার জন্য কিছু মার্কার আছে, ক্লজ মার্কার যেগুলোকে আমরা বলি। সেগুলো কি কি আমি আবারও বলছি, ইফ, as, since, because, so that, so that, তারপরে though, although, ws ওয়ার্ড যেগুলো আছে, who, is, what, এগুলো সবগুলো।
এগুলো সবাই বইও আছে, আমি আবার ক্লজ নিয়ে যখন আলোচনা করব তখন এগুলো ডিসকাস করব। আর কম্পাউন্ডে কি কি আছে, এন্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, সো, আদারওয়াইজ, এগুলো যখন দেখবা সেন্টেন্সের মাঝখানে, আর সেন্টেন্সটাকে যখন দুভাগ করবা তখন এটা ক্লজ যেগুলো থাকবে সেগুলো যাতে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, যদি প্রকাশ করে তাহলে সেটা ইন কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সেস এবং সেন্টেন্স কাকে বলে সেটা ছিল, আর কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স। আজকে যেটা ক্লাস আমরা পেয়েছি সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে অর্থ অনুসারে ভাগ, সেটা 5 প্রকার, একটা হচ্ছে গঠন অনুসারে ভাগ, সেটা হচ্ছে 3 প্রকার। খেয়াল থাকবে, সেটা হচ্ছে 3 প্রকার। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা যখন করব তখন আমাদের এই ভাগগুলো, এই সেন্টেন্সগুলো একটু চিনতে হবে। আমাদের এগুলো পাংচুয়েশনের দরকার, আমাদের এগুলো রাইট ফর্ম ভার্বসের দরকার। আর যারা উচ্চতর পড়ালেখায় যাবে, বিশেষ করে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যাবে, তাদেরকে অবশ্যই এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারতে হবে। আর যারা বাইরে যাওয়ার চিন্তা আছে, যারা আইএলটিএস করবা, সেখানে তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনতেও হবে। কমপ্লেক্স কম্পাউন্ড যদি গঠন করতে পারো, লিখতে পারো, তাহলেই তোমার মার্কসটা বেড়ে যাবে। অনেকে আইএলটিএস ভালো ইংলিশ বলতে পারে কিন্তু নাম্বার কম পায়, বিশেষ করে রিটেনে। সেটার কারণটা হচ্ছে কি, ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সে রেডি করতে পারে না। যে যত বেশি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স রেডি করতে পারবে আইএলটিএসে, বিশেষ করে রিটেন ইংলিশে, সে তত বেশি মেধার স্বাক্ষর রাখবে এবং তার পয়েন্টটা তত বেশি বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এতটুকু থাকলো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। ক্লাসটি একবার না বুঝলে বারবার তোমরা বোঝার চেষ্টা করবা, বারবার দেখবা, এবং সবাই সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, নিজেরাও সচেতন থাকবা, অন্যদেরকে সচেতন রাখবা, আমাদের জন্য দোয়া করবা, তোমরাও সবাই সুস্থ থাকবা। আর যতদিন প্রতিষ্ঠান না খুলে, শিক্ষা প্রতিষ্ঠান না খুলে, কলেজ না খুলে, ততদিন আমরা এই আমাদের ই লার্নিং ক্লাস বা ডিস্টেন্স লার্নিং যেটাকে বলি, অর্থাৎ দূর শিক্ষণ যেটাকে বলি, আমরা এই ইন্টারনেট ইউজ করে, আমাদের ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস যেগুলো আছে সেগুলো ইউজ করে আমরা আমাদের ক্লাস নিয়ে যাব। আরেকটা কথা হচ্ছে, যদি ক্লাসটা না বুঝো তোমরা কমেন্ট বক্সে একটু লিখে দিবা কোন জায়গায় সমস্যা, এবং তোমরা এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলেও পাবে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ ক্যাফে, এর একটু সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে প্রতিটা ক্লাস সেখান থেকে তোমরা পেয়ে যাবা খুব সহজে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।